প্রায় 7 বছর আগে রাজবীর যখন তার গর্ভবতী স্ত্রী সাক্ষীকে নিয়ে গ্রামে চলে আসে, তখনই সাক্ষী রাজবীরদের এক ভয়ঙ্কর রূপ দেখতে পায়। সে জানতে পারে তারা তার গর্ভে থাকা কন্যা সন্তানকে মেরে ফেলতে চায়, কারণ কন্যা সন্তান নাকি তাদের কাছে অভিশাপ স্বরূপ। তাই সাক্ষী তার সন্তানকে বাঁচাতে তাদেরকেই মেরে শহরে চলে আসে। তবে আজ পর্যন্ত রাজবীরদের কারো লাশ পুলিশ খুঁজে পায়নি। তবে কি তারা আবারও সাক্ষী এবং তার মেয়ের জীবনকে নরক বানাতে ফিরে আসবে? কি করবে এরপর সাক্ষী? সে কি পারবে এই ভয়ানক মানুষগুলোর হাত থেকে তার মেয়েকে রক্ষা করতে, নাকি আটকে যাবে আরো ভয়ঙ্কর পরিস্থিতিতে, যেখানে শুধু মানুষ নয়, রয়েছে অশরীরীদের আনাগোনা? নিজের সন্তানকে বাঁচাতে একজন মা কতটা হিংস্র আর ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটাই দেখব আজকের গল্প ছড়ি টুতে। শুরুতেই আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে একটা আখের ক্ষেতের মধ্যে রাতের অন্ধকারে হারিকেন নিয়ে দৌড়াচ্ছে। সে বারবার মা মা বলে চিৎকার করছে। সে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়, যে তাকে বলতে থাকে যে মা তোমাকে ডাকছে। এটা শুনেই বাচ্চা মেয়েটি হারিকেন নিয়ে তার পেছন পেছন দৌড়ায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপর আবারও দেখা যায় সেখানে দুটো বাচ্চা চলে আসে। তারা এসেও একই কথা বলে যে মা তোমাকে ডাকছে। এ বলেই তারা দৌড় দিলে মেয়েটিও তাদের পেছন পেছন দৌড়ায়। এভাবে দৌড়াতে দৌড়াতে আর মাকে খুঁজতে খুঁজতে সে চলে আসে একটা পুরাতন কুয়োর কাছে। এখানে এসেও তো সে কাউকে খুঁজে পায় না। এবার তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার মাকেও সে খুঁজে পাচ্ছিল না। এই রাতের অন্ধকারে সে কি করবে সেটাই তার মাথায় আসছিল না। সে ভীত সন্ত্রস্ত হয়ে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎই দেখা যায় ওই কুয়োর কাছেই কিছু একটা তাকে ধরে ফেলে। সাথে সাথে তার হারিকেনটা পড়ে সেটার আলো নিভে যায়, আর সাথে সাথেই কিছু একটা মেয়েটিকে টানতে টানতে কুয়োর ভেতর নিয়ে চলে যায়। আর সেখানেই আমরা ভয়ঙ্কর একটা কিছু দেখতে পাই। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি একটা স্কুলে অনেক বাচ্চারা বেশ হই হুল্লোড় করছে। ঠিক তখনই তাদের ক্লাসের ম্যাডাম চলে আসে, আর এটা আর কেউ নয়, আমাদের গল্পের মেইন লিড ক্যারেক্টার সাক্ষী। তো সে আসার সাথে সাথেই বোর্ডে কেভম্যান শব্দটা লিখে দেয়। এটা দেখেই বাচ্চারা বলতে থাকে, ম্যাডাম এই কেভম্যান কি? তখন সাক্ষী বলে, এরা হলো আদি মানব, একদম তোমাদের মতো। এটা শুনেই তো বাচ্চারা হাসতে থাকে। বোঝাই যায় বাচ্চাদের সাথে তার বন্ডিং খুবই ভালো। তো সে তখন বলতে থাকে, তোমরা একটু আগে মারামারি কেন করছিলে? এভাবে মারামারি কে করে? হ্যাঁ, এগুলো কি কোনো ভালো কিছু? তখন বাচ্চারাও তার কথা বুঝতে পারে। এরপরই সে আদি মানবদের ব্যাপারে বাচ্চাদেরকে জানায়। সে বলে, আজ থেকে হাজার হাজার বছর আগে আদি মানব ছিল, যারা গুহায় বসবাস করত। তারা সবাই একাই থাকতো, কিন্তু একটা সময় তাদের মধ্যে একজনের মাথায় আসলো যে তারা যদি সবাই একসাথে থাকে তাহলে তারা আরো সেফলি থাকতে পারবে। আর সবাইকে এই কথা জানানোর পর সবাই এরপর থেকে একসাথেই থাকতে শুরু করে। আর তখন থেকেই তারা ভালো থাকার জন্য বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস চালু করে দেয়, যাতে সমাজের সবাই ভালো মতো থাকতে পারে। কিন্তু তোমাদের কি মনে হয়, আমরা কি এখন খুব ভালো আছি? বাচ্চারা বলে, না ম্যাডাম। তো সে যখন এসব বাচ্চাদেরকে শিখাচ্ছিল, তখনই পিয়ন এসে তাকে বলে যে প্রিন্সিপাল আপনাকে ডাকছে। সাক্ষী বলে, ঠিক আছে, একটু পরে আসছি। পিয়ন বলে, ম্যাডাম এখনই যেতে বলেছে। তো এরপরই সে চলে যায় প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল তখন তাকে বলতে থাকে, ম্যাডাম আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। আপনি তো চাচ্ছিলেন আপনার মেয়ে ঘরে বসেই স্কুল করুক, তবে এটা সম্ভব নয়। আর আপনার কথা যদি আমরা মেনেও নেই, তাহলে তো অন্য প্যারেন্টসরাও একই কথা বলবে যে তাদের বাচ্চারাও ঘরে বসেই স্কুল করবে। তখন আমরা কি করব বলুন তো? তখন সাক্ষী বলে, স্যার ওর তো জেনুইন প্রবলেম আছে, আমি তো আপনাকে বলেছিলামও। তখন প্রিন্সিপাল বলে, হ্যাঁ বলেছিলেন, তবে এতটাই কি সিরিয়াস? এই বলে সে চলে যেতে থাকে। সাক্ষী তখন তার পেছন পেছন যায় তাকে তার কথাটা বলার জন্য। তো এরপরই দৃশ্য চলে আসে সাক্ষীদের বাড়িতে। দেখা যায় বাইরে দিনের আলো থাকলেও বাড়ির ভেতরটা একেবারেই অন্ধকার। দেখা যায় সেখানে বসেই সাক্ষীর মেয়ে ঈশানী পড়াশোনা করছিল রানীর সাথে। এটাই সেই রানী যে সাক্ষীর সাথে সেই গ্রাম থেকে চলে এসেছিল। সেই ঘটনার অনেক বছর পার হয়ে গেছে, আর এখন তো সাক্ষীর মেয়ে ঈশানীও বড় হয়ে গেছে। তার এখন 7 বছর বয়স। তো দেখা যায় সে রানীকে তার নাম বলা শিখাচ্ছিল। রানীও এখন একটু একটু কথা বলতে পারে। তো রানী তো চুলায় রান্না বসিয়েছিল, তাই সে সেই ঘর থেকে যেতে থাকে। আর তখন সে ঈশানীকে বলে যে বাইরে আসবে না। এই বলেই সে তাকে সেই ঘরে রেখে সেখান থেকে চলে আসে। এরপরই আমরা দেখতে পাই ঈশানী একা একাই ওই অন্ধকার রুমের মধ্যে গাড়ি নিয়ে খেলছিল। তো সেই সময় সে দেখতে পায় ঘরের একটা কোণা থেকে সূর্যের আলো আসছে। তখনই দেখা যায় সে সেই সূর্যের আলোয় নিজের হাত রাখে, আর তখনই দেখা যায়
তার স্কিনের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি ঈশানীকে কেন এভাবে অন্ধকারাচ্ছন্ন ঘরে রাখা হয়েছে, কারণ সে সূর্যের আলো সহ্য করতে পারত না। সূর্যের আলোতে গেলেই তার স্কিনে সমস্যা দেখা দিত, আর এ কারণেই সাক্ষীও তার মেয়েকে ঘরে বসেই স্কুল করাতে চায়। তো এই ব্যাপারটা সে তার প্রিন্সিপালকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্সিপাল তো বোঝেই না। সাক্ষী বলে, স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এটা একটা স্পেশাল কেস। তখন প্রিন্সিপাল বলে, আপনার ক্ষেত্রে তো দেখছি সবই স্পেশাল, আপনার এই চাকরিটাও তো হয়েছে ইন্সপেক্টর সামারের কথায়। তাছাড়া আপনি যেই ঘরে থাকছেন সেটাও ইন্সপেক্টর সামারের, সে মাঝে মধ্যেই আপনার সাথে দেখা করতে আসে। তাছাড়া আপনি তো ঈশানীর স্কুলের ফর্মে তার বাবার জায়গায় আপনার নিজের নাম দিয়েছেন, কেন বলুন তো? শুনুন, মানুষ এখন এসব নিয়ে অনেক কথা বলছে, তাই আমি বলছি কি, আপনার মেয়েকে এখানে না হয় অন্য কোনো স্কুলে ভর্তি করিয়ে দিন, কিন্তু ঘরে বসে স্কুল করার পারমিশন আমি দিতে পারবো না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। সাক্ষীও তখন আর কিচ্ছু বলতে পারে না, সে তো তাকে বোঝাতেই পারল না। যাক, তো এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। সাক্ষী বাড়ি ফিরে আসে, তখনই তার মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তো এরপরই সাক্ষী তাকে বলে, তুমি যে আজ কি করেছো সেটা কিন্তু রানীমা আমাকে বলেছে, তুমি কেন রোদে হাত দিতে গেলে? তখন ঈশানী তাকে সরি বলে। যাক, তো এরপরই সাক্ষী যখন তাকে স্যুপ খাওয়াতে যায়, ঈশানী তো বায়না করতে থাকে যে আমি স্যুপ খাবো না মা, আমার এটা ভালো লাগে না। সাক্ষী বলে, স্যুপ তো খেতেই হবে। তখন ঈশানী বলে, ঠিক আছে খাবো, কিন্তু আমাকে গল্প শোনাতে হবে। তো এরপরই দেখা যায় সাক্ষী তাকে তারই গল্প শোনায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাক্ষী এবার তার মেয়েকে আপাদমস্তক ঢেকে স্কুলে নিয়ে আসে, আর দেখা যায় স্কুলে সবাই তাকে বেশ সাদরেই গ্রহণ করে। প্রিন্সিপালও তাকে দেখে বুঝতে পারে যে আসলেই তার সিরিয়াস প্রবলেম রয়েছে। যাক, তো এরপরই দেখা যায় বাসায় ফিরে এলে সে তার মাকে বলতে থাকে যে মা, আমি এখন থেকে প্রত্যেক দিন স্কুলে যাব। সে তো আজ স্কুলে গিয়ে খুবই হ্যাপি ছিল, তার মাও তাকে এভাবে খুশি হতে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। তো তারা দুজন যখন গল্প করছিল তখনই দেখা যায় ইন্সপেক্টর সামার চলে আসে ঈশানীর সাথে দেখা করতে। তাকে দেখেই তো ঈশানী খুব খুশি হয় আর তার কোলে উঠে পড়ে। এরপরই চলতে থাকে তাদের খুনসুটি, বেশ হাসি মজার মধ্য দিয়েই আজকের দিনটা পার হয়। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। সাক্ষী ঈশানীকে ঘুম পাড়িয়ে চলে আসে সামারের সাথে দেখা করতে, আর তাকে বলতে থাকে, দেখো সামার, তোমাদের বাড়িতে আমরা 7 বছর ধরে রয়েছি, এরপর থেকে কিন্তু তোমাকে ভাড়া নিতে হবে। সামার তখন বলে, কেন? এটা আমার মায়ের বাড়ি, আমার মা থাকলে কখনোই তোমার থেকে ভাড়া নিত না। আর তাছাড়া ঈশানীকে দেখলেই তো আমার মনটা ভালো হয়ে যায়, তো আর কি লাগবে আমার শুনি? এটা শুনে সাক্ষীও হাসতে থাকে আর বলে, আসলে ও তোমাকে অনেক পছন্দ করে। আর সামার, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাদের জন্য এত কিছু করেছো। সামার বলতে থাকে, আমি যা করেছি তা আমার ডিউটি ছিল, কারণ এই ধরনের কেস আমি আগে কখনো দেখিনি। এরপরই দৃশ্য চলে যায় 7 বছর আগে, যেখানে আমাদেরকে সাক্ষী এবং তার হাজবেন্ডকে দেখানো হয়। আর এখানেই সাক্ষীর সাথে আগে কি হয়েছিল সেই সব কিছু তুলে ধরা হয়। সাক্ষীর হাজবেন্ড রাজবীর তাকে প্রেগনেন্ট অবস্থায় তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। প্রথমে তো তার মা বাবা সাক্ষীর সাথে বেশ ভালো আচরণ করছিল, কিন্তু ধীরে ধীরে তাদের আচরণ পরিবর্তন হতে থাকে। এসব দেখে সাক্ষী ওখান থেকে পালিয়ে আসতে চায়, কিন্তু তারা তাকে কোনোভাবেই পালাতে দেয় না, উল্টো তাকে ওই নির্জন এলাকায় 3 দিনের জন্য একাই ফেলে রাখে। আর ওই 3 দিনে তার সাথে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। সে দেখতে পায় চিৎকার করতে থাকা ভয়ঙ্কর মহিলার আত্মা, ছোট ছোট 3টা বাচ্চার আত্মা, যারা তাকে এই পরিবারের এক ভয়ঙ্কর কাহিনী বলতে থাকে। আসলে রাজবীর এবং তার পরিবার সবসময় তাদের বংশের জন্য ছেলে সন্তান চাইতো, তাই তারা বারবার রাজবীরকে বিয়ে দিতে থাকে, কিন্তু প্রত্যেকবারই তাদের পরিবারে মেয়ে সন্তানের জন্ম হতো। তখন রাজবীরের পরিবার মিলে সেই সন্তান এবং মাকে খুবই নৃশংসভাবে মেরে ফেলত। আর সাক্ষীর সাথে রাজবীরের এটা ছিল 4র্থ বিয়ে, কিন্তু এইবার তো সাক্ষী তাদের পুরো কাহিনীই পাল্টে দেয়। নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সে রাজবীর এবং তার পরিবারকে হত্যা করে ফেলে, আর তাকে এই কাজে সহায়তা করে রানী, যে ছিল রাজবীরের স্ত্রীদের মধ্যে একজন। তবে সে কথা বলা বন্ধ করে দেওয়ায় রাজবীরের পরিবার তাকে আর মারেনি, তাকে জীবিত ছেড়ে দিয়েছে। যাক, তো তারা এই নরপিশাচদেরকে খুন করে সোজা চলে আসে পুলিশ স্টেশনে। আর এখানেই সামারের সাথে সাক্ষীর প্রথম দেখা হয়। সাক্ষী তখন জানায় সে খুন করেছে, সে সারেন্ডার করছে। এই বলেই সে তাদেরকে নিয়ে আসে রাজবীরদের বাড়ির সামনে। কিন্তু এখানে আসার পর দেখা যায় যে এখানে তো রাজবীর বা তার মা বাবার কারোরই মৃতদেহ নেই। সামার তখন জিজ্ঞেস করে সে কি তার সাথে মশকরা করছে।
সাক্ষী বলে সে তার সাথে মশকরা কেন করতে যাবে। তো এরপরই সে দেখতে পায় সে আখের ক্ষেতের একটা দিকে রাজবীরের বাবার কাপড়। এটা দেখেই সে সামারকে বলে। এরপরই সে বলতে থাকে যে আমার তো মনে হচ্ছে তাদের মৃতদেহ কেউ সরিয়ে ফেলেছে, কিন্তু কে এমনটা করতে পারে। তো এরপরই দেখা যায় কথা বলতে বলতে সাক্ষীর পেটে ব্যথা শুরু হয়ে যায়। তখন সামার তাকে নিজেকে সামলাতে বলে আর বলে, দেখো যেহেতু কোনো মৃতদেহ পাওয়া যায়নি তাই আমি তোমাকে অ্যারেস্ট করতে পারবো না, এটা আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু তখন তো সাক্ষী ভয় পেতে থাকে। সে বলতে থাকে যে রাজবীর যদি বেঁচে থাকে তখন সে তো তাহলে আবারও ফিরে আসবে। সে তখন তার বাচ্চার জন্যই চিন্তা করতে থাকে। তো সেই সময়ই তার পেইন শুরু হয়ে যায়। আর এর পরই জন্ম হয় ঈশানীর। আর সেদিন থেকে এখন পর্যন্ত সামার তাদের সাথেই রয়েছে, তাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে। তখন সামার তাকে একজন ডাক্তারের কার্ড দেয় যেখানে সে ঈশানীকে নিয়ে যেতে বলে। কিন্তু সাক্ষী তখন বলে, এটা তো অনেক দূরে সামার। আসলে সে এমনটা বলছিল কারণ সে এখনো রাজবীরের ফিরে আসার ভয় পায়। সামার তখন তাকে বলে, সাক্ষী দেখো, যদি কেউ বেঁচে থাকতো তাহলে এতদিনে ঠিকই তোমার সামনে চলে আসতো। বিশ্বাস করো, ওরা কেউ আর বেঁচে নেই, তাই তোমার ভয় পাওয়ার আর কিচ্ছু নেই। সাক্ষী তখন বলে, কিন্তু কি করব বলো, আমি তো একজন মা, টেনশন তো হয়ই। তখন সামার বলে, তাহলে বাইরে বের হও, দেখবে তোমার ভয়ও ধীরে ধীরে চলে যাবে। তো এখান থেকে দৃশ্য চলে যায় ঈশানীর কাছে। সে তার গাড়ি নিয়ে খেলছিল। তখনই হঠাৎ করে তার রুমের লাইটটা ফ্লিকার করতে থাকে। আর হুট করেই সে খেয়াল করে যে তার উপরে এক ভয়ঙ্কর আত্মা। এটা দেখেই তো সে ভয়ে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সে বারবার রানীমাকে ডাকতে থাকে, কিন্তু রানী তো বাইরে রেডিও শুনছিল, তাই সে তো খেয়ালও করে না। আর এদিকে ঈশানী তো ঘরের মধ্যে ভয়ে এদিক সেদিক লুকাতে থাকে। ঠিক সেই সময়ই দেখা যায় সেই ভয়ঙ্কর আত্মা আবারও তার সামনে আসে। কিন্তু এবার ঈশানী আর চিৎকার করে না, সে আর ভয় পায় না। মুহূর্তেই তার পুরো চোখ কালো বর্ণ ধারণ করে, অর্থাৎ সে পজেসড হয়ে গেছে। তো দেখা যায় সে ওই আত্মার পেছন পেছনই চলে যেতে থাকে। তো যখনই সে বাড়ি থেকে বের হচ্ছিল তখনই রানী তাকে দেখে ফেলে, তাই সে তার পেছন পেছন দৌড়াতে থাকে, তাকে বারবার ডাকতে থাকে। কিন্তু ঈশানী তো তার কোনো কথারই উত্তর দেয় না। তো এরপরই দেখা যায় একদল লোক গাড়িতে করে ঈশানীকে তুলে নেয়, আর সাথে সাথে রানীকেও তুলে সেখান থেকে চলে যায়। আর তার একটু পরই সেখানে এসে উপস্থিত হয় সাক্ষী এবং সামার। সাক্ষী তো এসেই দেখে যে তাদের বাড়ির দরজা খোলা। এটা দেখেই তো তার একটু অদ্ভুত লাগে, তাই সে ভেতরে এসেই রানী আর ঈশানী সবাইকে ডাকতে থাকে। কিন্তু দেখা যায় পুরো বাড়ি খালি। এবার তো সাক্ষী পড়ে যায় ভীষণ চিন্তায়। তখনই দেখা যায় সামার তার পুরো পুলিশ টিমকে এখানে ডেকে আনে। সবাই এখন ঈশানী আর রানীকে খোঁজায় ব্যস্ত। তো সামাররা যখন সেখান থেকে চলে যায়, সাক্ষী একাই বাড়িতে ছিল। সে সামারদের সাথে যেতে চাইলেও সামার তাকে বাড়িতেই থাকতে বলে। সাক্ষী তো এবার ঈশানীর ঘরে এসে একভাবে কাঁদতে থাকে যে সে তার মেয়েকে শেষমেশ প্রোটেক্ট করতে পারলো না। তার অনেক বেশি কষ্ট হতে থাকে। না জানি তার মেয়ে এখন কোথায় আছে, কেমন আছে। এইসব চিন্তায় চিন্তায় সে যেন শেষ হয়ে যাচ্ছিল। এরপরই দেখা যায় সাক্ষী কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর রাতের বেলা হঠাৎই দেখতে পায় যে তার মেয়ে ফিরে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা তার স্বপ্ন ছিল। আর সেই সময়ই ফোনের শব্দে তার ঘুম ভেঙে যায়। তাকে তখন সামার কল করেছিল। সে তাকে জানায় যে ঈশানীর খবর পাওয়া গেছে, তাকে কিডন্যাপ করা হয়েছে। রাজবীরদের গ্রামের গ্রাম প্রধানই ঈশানীকে তার দলবল নিয়ে কিডন্যাপ করেছে। এটা শুনেই তো সাক্ষী তার বাড়ি থেকে সাথে সাথে বের হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল তার মেয়ের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তারা নিশ্চয়ই তার মেয়েকে সেই আখের ক্ষেতের মধ্যেই নিয়ে গেছে। এ কারণে সেও সেদিকেই যেতে থাকে। এরপরই দেখা যায় যে ওই আখের ক্ষেতের মধ্যে পুলিশ এবং সাক্ষী সবাই চলে এসেছে। সাক্ষী সেই ক্ষেতের মধ্যেই দেখতে পায় একটা ছেলে হঠাৎই কিছু একটা ফেলে রেখে চলে যায়। সাক্ষী সেটা নিতেই সামার সেখানে চলে আসে। তখন সে জানায় যে এটা ঈশানীরই কাপড়ের অংশ, একটা ছেলে এটা ফেলে রেখে চলে গেল। তখন তো সামারও তার সাথে যেতে থাকে সেই ছেলেকে খুঁজতে। তখন তারা আরও একটা কাপড়ের টুকরো পায় যেটা লাঠিতে পেঁচানো ছিল। সাক্ষী গিয়ে সেটাও উঠিয়ে নেয়। তো এরপরই দেখা যায় তারা খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে একটা কাটা গাছের গুড়ি ছিল। সেখানে এসেও সাক্ষী আরও একটা লাঠির টুকরো পায়। তো সে যখনই সেটা উঠিয়ে নেয় তখনই দেখা যায় অনেকগুলো বাচ্চা কাচ্চা এসে তাদের উপর আক্রমণ করতে থাকে। সামার তখন তাকে কোনোভাবে প্রোটেক্ট করে। এরপর ওই বাচ্চাগুলোকে মারতে থাকে, কিন্তু দেখা যায় সেই সময়ই কেউ একজন সাক্ষীকে ধরে নিয়ে যেতে থাকে। আর দেখা যায় এটা আর কেউ না,
সেই রাজবীর। হ্যাঁ, সে এখনো বেঁচে আছে। তো সাক্ষী যখন তাকে চিনতে পেরে যায় তখনই কেউ একজন তার মাথায় বাড়ি দিয়ে তাকে সেখানেই বেহুশ করে ফেলে। এদিকে তো সামাররা সেই ছেলেগুলোকে খুঁজছিল। এরপরই সে খেয়াল করে যে সাক্ষী সেখানে নেই, তাই এবার সে সাক্ষীকে খুঁজতে দৌড়াতে থাকে, কিন্তু সে তো তাকে কোথাও খুঁজে পায় না। আর অন্যদিকে দেখা যায় সাক্ষীর মুখ চোখ কোনো মতে বেঁধে সেই বাচ্চাগুলো তাকে কোনো একটা জায়গায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাই এটা মাটির নিচের কোনো একটা জায়গা, যেখানে রাজবীর সহ তাদের এই গ্রামের আরো অনেকেই ছিল, যারা সবাই একটা কুপ্রথায় বিশ্বাসী। তারা কেউই চাইতো না যে তাদের এখানে কোনো মেয়ের জন্ম হোক। আর যেহেতু সাক্ষী তার মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল, তাই এই গ্রামের মানুষের মতে এর মাধ্যমে তাদের প্রথাকে ভঙ্গ করা হয়েছে। এ কারণেই 7 বছর ধরে তারা সবাই মিলে সাক্ষী এবং তার মেয়েকে খুঁজে বেরিয়েছে। আর এতদিনে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। এসব বলেই সেখানকার গ্রাম প্রধান তার ভাষণ শেষ করে, আর সবাই তো তাকে প্রেজ করতে থাকে। আর এখানে তারা এক অদ্ভুত অঙ্গভঙ্গি করছিল, এভাবে তারা তাদের দেবতাকে সম্মান জানাচ্ছিল। তো তখন রাজবীর বলতে থাকে যে এখন তো আমি আমার স্ত্রী আর সন্তানকে ফিরিয়ে এনেছি, তাই এখন আবার আমাকে তোমাদের দলে ভিড়িয়ে নাও। তখন গ্রাম প্রধান বলে, এটা তো আমাদের সবার যে প্রধান সেই ঠিক করবে। এরপরই দেখা যায় সে একজন মহিলাকে বলে ভেতরে কারো কাছ থেকে অনুমতি নিতে, যাকে তারা দেবতার মতো মান্য করে। আর দেখা যায় সে অনুমতিও দিয়ে দেয়। এরপরই গ্রাম প্রধান বলে যে এখন থেকে 3 দিন পর্যন্ত এই গ্রাম থেকে না কেউ বাইরে যাবে আর না বাইরে থেকে কেউ এই গ্রামে আসবে। আর আমরা আমাদের কার্য সম্পাদন করতে পারলেই আমাদের গ্রামে অনেক বেশি উন্নতি সাধন হবে, গ্রামের সুখ সমৃদ্ধি ফিরে আসবে, যা এই মেয়েটা তার সাথে করে নিয়ে চলে গিয়েছিল। আর আমরা যেই 3 দিনের অনুষ্ঠান করতে যাচ্ছি তার শেষ দিনেই আমরা রাজবীরের মেয়েকে সমর্পণ করে দিব। এটা শুনেই তো সাক্ষী অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু তাকে রাজবীর ধরে রেখেছিল, তাই সে কিছু করতেও পারে না। আর তখন ওই গ্রাম প্রধান আরও একটা কথা বলে যে রাজবীরের মেয়ের সমর্পণের আগে রাজবীরের স্ত্রীর মাথা ধর থেকে আলাদা করা হবে। আর যখন রাজবীর তার স্ত্রীর মস্তক ধর থেকে আলাদা করে আমাদের এই প্রধানের কাছে সমর্পণ করবে, তখনই রাজবীরকে আমরা আবারও আমাদের সমাজে গ্রহণ করব। তো সেই সময়ই দেখা যায় সাক্ষী কোনো মতে উঠে পড়ে আর সবাইকে জিজ্ঞেস করতে থাকে, ঈশানী কোথায়? আমার মেয়েকে তোমরা কি করেছ? তখনই রাজবীর তাকে ধরে নেয় আর বলতে থাকে, এখানে নাটক করো না তো। তখন সাক্ষী বলে, তোমার কি লজ্জা করে না? পুরো পরিবারকে মেরে ফেলতে চাচ্ছ? তখন রাজবীর বলে, তুমি যে আমার পরিবারকে মেরেছ মনে আছে? সাক্ষী তো তার কোনো কথাই শুনছিল না। তখনই দেখা যায় সেই দাসিমা এসে সাক্ষীর মুখের সামনে কিছু একটা দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে দেখা যায় সামার এতক্ষণ ধরে সাক্ষীকে খুঁজে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি সাক্ষীকে সেই বাচ্চাগুলো আবারও টানতে টানতে নিয়ে যাচ্ছে। এরপর তারা তাকে একটা ঘরের মধ্যে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সাক্ষীর জ্ঞান ফিরে আসলে সে চিৎকার করতে থাকে, কিন্তু বাচ্চাগুলো তার কোনো কথাই শোনে না। অন্যদিকে আমরা ঈশানীকে দেখি, তাকেও একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। তো সে যখন সেখান থেকে যেতে থাকে তখনই সেখানে শালীন নামের আর একটা বাচ্চা আসে। সে এসেই বলে, এই কোথায় যাচ্ছিস? বয় এখানে। তখন ঈশানী বলে, আমি আমার মার কাছে যেতে চাই, আমার অনেক ভয় লাগছে। তখন শালীন বলে, সে তো এখানে নেই। তখন ঈশানী বলে, কিন্তু আমার যে এখনই তার কাছে যেতে হবে, আমি অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। শালীন তখন বলে, দেখ, দাসিমা বলেছে তুই তোর মার সাথে দেখা করতে পারবি না। তখন ঈশানী বলে, তাহলে কি তুমিও তোমার মার সাথে দেখা করতে পারো না? শালীন বলে, আমার মা তো সেই কবেই মারা গেছে, এখন দাসিমাই আমার মা, আর তোরও মা, বুঝলি? তখন ঈশানী জিজ্ঞেস করে, এই দাসিমাটাকে? তো এটা বলার পরই দৃশ্য চলে যায় সাক্ষীর কাছে। সাক্ষী তো অনেকভাবে সেই ঘরের থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তো ঠিক তখনই দেখা যায় সেখানে সেই দাসিমা চলে আসে। সাক্ষী তখন বারবার তার মেয়ের কথা তাকে জিজ্ঞেস করতে থাকে আর বলতে থাকে, আমার মেয়েটা অসুস্থ, ও বাইরে রোদের মধ্যে গেলে মারাই যাবে, একটু বোঝার চেষ্টা করুন, আমাকে ছেড়ে দিন। তখন সেই দাসিমা বলে, তোমার মেয়ে অসুস্থ না, ওর মধ্যে স্পেশাল পাওয়ার আছে, ওকে সমর্পণ করলে আমাদের গ্রামের ঐশ্বর্য ফিরে আসবে। এই বলেই সে চলে যায়। তখন তো সাক্ষী বারবার তার মেয়ের জন্য চিৎকার করতে থাকে। তখনই দেখা যায় এক ভয়ঙ্কর আত্মা এসে বলতে থাকে যে ঈশানী তোর না, ওটা এখন আমার মেয়ে। এই বলেই সে আবারও দাসিমার রূপে ফিরে সেখান থেকে চলে যায়। এসব দেখে তো সাক্ষী অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না সে এখন কি করবে। এদিকে দেখা যায় রাজবীর গ্রাম প্রধানের সাথে কথা বলতে থাকে। আচ্ছা, এখানে বলে দেই, এটা হচ্ছে গ্রাম প্রধান, আর এই গ্রামের সবাই যাকে দেবতা বলে পুজো করে সে হলো প্রধান। তাই এই প্রধান আর গ্রাম প্রধানের মধ্যে দয়া করে কেউ কনফিউজড হয়ে যাবেন না। যাক, তো রাজবীর গ্রাম প্রধানকে বলতে থাকে, চাচা, ওই মেয়ে আমার মা বাবাকে খুন করেছে, আমি এর প্রতিশোধ নিতে চাই।
তখন সেই গ্রাম প্রধান বলে, দেখ রাজবীর, তুই তোর মেয়ে হওয়ার সাথে সাথে তাকে মারতে পারিসনি। একদিক থেকে ভালোই হয়েছে, ওর যেই রোগ সেটাই তার অলৌকিক শক্তি, যার মাধ্যমে আমাদের গ্রামে একাত্মতা ফিরে আসবে, সুখ বয়ে আসবে। আর একবার প্রধানজি যদি তোর মেয়ের সমর্পণকে একসেপ্ট করে নেয় তাহলে তো আর কথাই নেই, আর একমাত্র দাসিমাই পারবে এই সব কিছু করতে। তারপর তুই তোর স্ত্রীর গলা কেটে ফেলিস। তখন রাজবীর বলে, আমি তো সেই সবার মধ্যেই ওকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু সেই অদ্ভুত চিৎকার শুনে আমি তা করতে পারিনি। তখন গ্রাম প্রধান বলে, এই চিৎকার 3 দিন পরে এমনিতেই চলে যাবে, তখন তুই তোর স্ত্রীকে মেরে ফেলিস আর তোর প্রতিশোধ নিস, তবে এর মধ্যে দাসিমাকে তার কাজ করতে দে। রাজবীর তখন বলে, দাসিমা কি পারবে এই কাজ করতে? এটা শুনেই গ্রাম প্রধান তাকে সতর্ক করে দেয় আর বলে, এসব কথার কখনো না বলতে, কারণ দাসিমার কালো ছায়া অনেক বেশি ভয়ঙ্কর, সে সব দেখতে পায় আর শুনতেও পায়। তার শক্তি নিয়ে সন্দেহ করলে সে তোকে মেরেও ফেলতে পারে, তাই তার উপর ভরসা রাখ। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই দৃশ্য আসে ঈশানীর কাছে। দেখা যায় দাসিমা সেখানে চলে এসেছে। তখন শালীন তাকে জানায় যে ঈশানী তার দেওয়া সেই জড়িবুটির রস পান করেনি। তখনই সে ঈশানীর কাছে যায় আর তাকে জোর করে সেটা খাইয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরই সে প্রধানের কাছে আসে আর তাকে জানায় যে ওই বাচ্চা জড়িবুটির রস খাওয়া শুরু করে দিয়েছে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এই প্রধান দেখতে খুবই অদ্ভুত ছিল, এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর। এরপরই দৃশ্য চলে যায় আবারও সাক্ষীর কাছে। সে তো বসে বসে অসহায়ের মতো কান্না করছিল। তখনই সে শুনতে পায় ঈশানী তাকে ডাকছে, তাই সে চারিদিকে তার মেয়েকে খুঁজতে থাকে। এরপরই দেখা যায় সেই রুমে একটা দরজা ছিল যেটা শিকড়ে ঢাকা ছিল। তখন সে সেই শিকড়গুলো ভেঙে সেই দরজা দিয়ে ভেতরে ঢোকে আর তার মেয়েকে খুঁজতে থাকে। সে বারবার তার মেয়েকে ডাকছিল আর টর্চ লাইট দিয়ে চারিদিক ভালো করে দেখার চেষ্টা করছিল, কিন্তু এই জায়গাটা ছিল একেবারে গোলক ধাঁধার মতো, একেবারে অন্ধকার আর ভয়ঙ্কর। কিন্তু এরপরও থাকে সে মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। তখনই সে সেখানে একটা ঘরের মধ্যে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়, কিছু সুতো পেঁচানো আর মাটিতে কিছু অদ্ভুত চিহ্ন। সেখান থেকে সে ঈশানীর গলার আওয়াজ শুনতে পায়, তাই সে সেই সব কিছু মারিয়ে সেদিক থেকে যেতে থাকে। বোঝাই যায় যে এখানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রিচুয়াল হয়। তো এরপরই দেখা যায় সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় আর ঈশানী বলে চিৎকার করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় ঈশানী যখন চুপচাপ বসেছিল তখনই সেখানে সেই বাচ্চা ছেলেগুলো চলে আসে আর তাকে জ্বালাতন করতে থাকে। ঈশানী মানা করলেও তারা তার কথাই শোনে না। তখনই শালীন তাদেরকে বলে যে তারা যেন এমন না করে, তারা যেন এখান থেকে চলে যায়। তখন সেই ছেলেগুলো শালীনকে অপমান করে। তারা বলতে থাকে, এটা না হয় মেয়ে বুঝলাম, কিন্তু তুই কি, হ্যাঁ, তুই তো ছেলেও না আবার মেয়েও না। এই বলেই তার দিকে পানি ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন শালীনও তাদের পেছন পেছন যেতে থাকে আর এই সুযোগে ঈশানী সেখান থেকে পালায়। একদিকে সে তার মাকে খুঁজতে থাকে আর একদিকে তার মা তাকে খুঁজতে থাকে। এর মধ্যে দেখা যায় ঈশানীর সামনে একে একে 3টা বাচ্চা মেয়ে চলে আসে। তারা বারবার বলতে থাকে, মা তোমাকে ডাকছে। ঈশানী তাদের জিজ্ঞেস করে, তোমরা কি আমার মাকে চেনো? বাচ্চারা এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না, তারা শুধু একটা কথাই বারবার বলতে থাকে যে মা তোমাকে খুঁজছে। এটা বলেই তারা দৌড়ে পালায়। ঈশানীও তখন তাদের পিছন পিছন যেতে থাকে। এদিকে সাক্ষী তো তার মেয়েকে দেখতে পেয়ে যায়। সে তো খুবই খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তখনই সে বুঝতে পারে এই সব কিছু হলো তার ভ্রম। অন্যদিকে তখন ঈশানী সেই বাচ্চাগুলোর পিছু করতে করতে কুয়োর বাইরের দিকে যেতে থাকে। রোদে তার ত্বক ঝলসে যাচ্ছিল, তারপরও সে কষ্ট করে উপরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। আর এদিকে দেখা যায় সাক্ষীর কাছে ঈশানীর জামার কাপড় পেঁচানো যেই লাঠিগুলো ছিল সেগুলোতে হঠাৎই আগুন ধরে যায়। এই সব কিছু হয়তো সাক্ষীকে কোনো একটা সংকেত দিচ্ছিল। এরপরই দেখা যায় সেই দাসিমাকে। সেই ঈশানীর রুমে এসে দেখে সেখানে শালীন বা ঈশানী কেউ নেই। ঠিক তখনই তার ভেতরে থাকা সেই ভয়ঙ্কর আত্মা ঈশানীকে খুঁজতে বের হয়ে যায়। আর তখনই সে দেখতে পায় যে ঈশানী সিঁড়ির উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপরে দাসিমা দ্রুত চলে যায় ঈশানীকে নিয়ে আসার জন্য। আর তাকে নিয়ে যখন ভেতরে আসে তখন আমরা দেখতে পাই যে তার হাতেও ঈশানীর মতোই ক্ষত চিহ্ন, অর্থাৎ সেও সূর্যের আলো সহ্য করতে পারত না। অন্যদিকে তখন সাক্ষীকে দেখি সে ওই পোড়া লাঠিগুলো নিয়েই আবারও তার মেয়েকে খুঁজতে থাকে। এই সময় সে একটা জায়গা দেখতে পায় যেখান থেকে খুবই অদ্ভুত কিছু আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কে যেন চিৎকার চেঁচামেচি করছে, কান্না করছে। সাক্ষী তখন এই শব্দ ফলো করে সেদিকেই এগোতে থাকে। এরপরই দৃশ্য চলে যায় দাসিমার কাছে। সে বিভিন্ন ধরনের জড়িবুটি দিয়ে কিছু ওষুধ বানাচ্ছিল। এরপরই সেই ওষুধের প্রলেপগুলো ঈশানী এবং তার নিজের গায়েও লাগায়। একটু পরই দেখা যায় ঈশানীর জ্ঞান ফিরে আসে আর তখনই দাসিমা তাকে জোর করেই একটা ওষুধ খাইয়ে দেয় যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। ঠিক
ঠিক তখনই সেখানে গ্রামের প্রধান আসে, যাকে সবাই তাওজি বলে ডাকে। আর এখানে আমরা জানতে পারি দাসিমা হলো সেই প্রধানেরই স্ত্রী। তো তাওজি দাসিমাকে বলতে থাকে যে তার কালো ছায়ার জন্য নাকি ঈশানী অসুস্থ হয়ে যাচ্ছে। এর আগেও 3 জন মেয়ে মারা গেছে। এবারও যদি ঈশানীকে সমর্পণ করার আগে সে মারা যায়, তাহলে তো তাদের প্রধান সুস্থ হবে না। তাকে সুস্থ করার একটাই মাধ্যম, সেটা হলো এই মেয়েকে সমর্পণ করা। দাসিমা বলে তাকে চিন্তা করতে হবে না, সে তার কাজ ঠিক মতোই করছে। এরপরে আমরা সামারকে দেখি, সে আবারও এই গ্রামে আসে। তখন তার জুনিয়র তাকে বলতে থাকে, স্যার আপনি একা যাবেন না, ব্যাকআপের জন্য একটু ওয়েট তো করুন। সামার তখন বলে, দেখো ব্যাকআপ যদি আসতোই তাহলে অনেক আগেই চলে আসতো। একটা মেয়ে হারিয়ে গেছে, এতে আসলে কারোরই তেমন কিছু যায় আসে না। তবে আমি তো চুপচাপ বসে থাকতে পারি না। তো এরপরই সে বলে যায় যে আমি যদি সকাল পর্যন্ত বাইরে না আসি তাহলে সবাইকে জানিয়ে দিও। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই ক্ষেতের মাঝখানে সে সেই কুয়াটা দেখতে পায়। এরপরই সবাইকে জানিয়ে সে ওই কুয়োর ভেতর প্রবেশ করে। আর এর ভেতরে ঢুকেই সে একটু পরপরই তার টিমকে সব ইনফর্ম করতে থাকে। কিন্তু সেও এখানে এসে বুঝতে পারে না সে কোন দিকে যাবে, কারণ ভেতরটা ছিল একেবারেই গোলক ধাঁধার মতো। অন্যদিকে তখন আমরা ঈশানীকে দেখি। দাসিমা তার সামনে আসলে সে দেখতে পায় যে দাসিমার হাতেও তার হাতের মতোই ক্ষত। তাই সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি কষ্ট হয় না? দাসিমা বলে, না। ঈশানী তখন বলতে থাকে, কেন? আমার তো কষ্ট হয়। তখন দাসিমা তাকে বলে, ওটাই তোমার শক্তি, বড় হও বুঝতে পারবে। তো এরপরই সে তার জন্য সেই স্যুপ বানাতে থাকে। ঈশানী এটা দেখে বলে, আবারও সেই স্যুপ? আমি খাবো না। দাসিমা বলে, তোমাকে খেতেই হবে, তুমি কি বড় হতে চাও না তাড়াতাড়ি? তখন ঈশানী বলে, তুমি আমাকে মিথ্যা কথা বলছো, আমি এভাবে তো স্যুপ খাবো না, তোমার আমাকে গল্প শোনাতে হবে, আমার মা আমাকে যেভাবে শোনাতো। এরপরই দাসিমা তাকে গল্প শোনাতে থাকে। সে বলে, অনেক বছর আগে একটা রাজা ছিল, তার বংশে কোনো সন্তানই ছিল না। তাই সে অনেক বছর যাবৎ সূর্য দেবতার কাছে প্রার্থনা করে। আর সূর্য দেবতার কৃপাতেই তার ঘর আলো করে আসে একটা কন্যা সন্তান। কিন্তু এই মেয়েকে দেখেই তো রাজা অনেক বেশি রেগে যায়। ঈশানী এটা শুনে অবাক হয় আর জিজ্ঞেস করে, কেন রাগ হলো কেন সে? তখন দাসিমা বলে, কারণ রাজা তো একটা ছেলে চাইতো, মেয়ে তো সে কখনোই চায়নি, কারণ মেয়েরা তো সমাজের জন্য বোঝা স্বরূপ। তখন রাজা সূর্য দেবতার কাছে নালিশ করে আর বলতে থাকে, আমি তো ছেলে সন্তান চেয়েছিলাম, যে আমার পর আমার বংশটা চালিয়ে নিয়ে যাবে। তাই যেহেতু আমার মেয়ে সন্তান হয়েছে, তাই আমি একে এখানেই ফেলে রেখে যাচ্ছি। এই কথা শুনে সূর্য দেবতাও রাগান্বিত হয়ে যায়। সে তখন বলতে থাকে, ঠিক আছে, আমিও তাহলে আমার আগুনের শক্তি দিয়ে এই সন্তানকে ভস্ম করে দিব। আর ঠিক তখনই দেখা যায় সূর্যের তেজ রশ্মিতে সেই বাচ্চার শরীর ঝলসে যাচ্ছিল। বাচ্চাটার পুরোটা শরীর লাল বর্ণ ধারণ করে। এসব শুনে ঈশানী বলে, ঠিক আমার মতো তাই না? এই বলে সে দাসিমার সামনে এসে বসে। দাসিমা এরপর তার গল্প কন্টিনিউ করতে থাকে। সে বলে, এরপর কি হয় জানো? ওই বাচ্চাটা ততক্ষণ এই সবকিছু সহ্য করতে থাকে যতক্ষণ না সূর্য দেবতা ক্লান্ত হয়ে ঘুমোতে চলে যায়। ঈশানী জিজ্ঞেস করে, আচ্ছা তারপর কি হলো? দাসিমা জানায় যে বাচ্চাটার অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু রাতের বেলা দেখা যায় সেখানেরই এক গুহা থেকে একজন আদি মানব বেরিয়ে আসে। সেই তখন ওই মেয়েটিকে তার গুহার ভেতর নিয়ে যায়। এরপরই সে ওই মেয়েটিকে স্পর্শ করে তার সব ক্ষত ঠিক করে দেয়। ঈশানী তখন জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? দাসিমা জানায়, সম্ভব, কারণ সে ছিল একজন রাজকুমার, তার কাছে স্পেশাল কিছু পাওয়ার ছিল, আর সে ওই অন্ধকার গুহাতেই বসবাস করত। রাজকুমার তো অনেক একা ছিল সব সময়, তবে এখন তার কাছে একটা ছোট্ট বাচ্চা ছিল যে তার জীবন বাঁচিয়েছিল, কারণ সেই মেয়েটি অনেক বেশি স্পেশাল ছিল। আর মেয়েটাও ধীরে ধীরে বড় হতে থাকে, তারও রাজকুমারকে ভালো লাগতে থাকে, তাই সে তার সেবায় নিয়োজিত হয়ে যায়। এরপরই রাজকুমার তার সেবা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকেও তার মতো স্পেশাল পাওয়ার দিয়ে দেয়। আর এরপর থেকে মেয়েটি অনেক বেশি খুশি ছিল আর ধীরে ধীরে সে আরো বেশি সুন্দর একজন মহিলায় পরিণত হয়। তো এরপরই রাজকুমার সেই মেয়েটিকে বিয়েও করে নেয়। আর এরপরই তারা দুজন হাসি খুশি ভাবেই জীবনযাপন করতে থাকে। তখন ঈশানী জিজ্ঞেস করে, রাজকুমার কি এখনো বেঁচে আছে? দাসিমা জানায়, হ্যাঁ আছে তো। তখন ঈশানী বলে, তাহলে কি সেও আমাকে স্পেশাল পাওয়ার দিবে তোমার মতো? অর্থাৎ ঈশানী বুঝতে পেরে গিয়েছিল যে দাসিমা এতক্ষণ ধরে তার জীবনেরই গল্প বলছিল। তো দাসিমা এরপর বলতে থাকে, আসলে রাজা এখন অনেক অসুস্থ, কিন্তু তুমি যদি তার কাছে যাও আর তার সেবা করতে থাকো আর তোমার সেবায় যদি সে তুষ্ট হয়, তাহলে সেও তোমাকে তার স্পেশাল পাওয়ার দিবে। ঈশানী তখন জিজ্ঞেস করে, আচ্ছা যদি সে আমাকে পছন্দ না করে তখন কি সে আমাকে বিয়ে করবে না? দাসিমা এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না, শুধু তাকে সেই স্যুপ খেতে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরই দৃশ্য চলে যায় সাক্ষীর কাছে।
হঠাৎই তাকে অনেক মহিলারা মিলে ঘিরে ধরে আর বারবার বলতে থাকে, দয়া করে আমাদের মেয়েকে বাঁচাও, আমাদের মেয়েও রোদের মধ্যে বাইরে যেতে পারে না। এসব কথা বলে তারা বারবার কান্না করতে থাকে। তখন সাক্ষীও বলতে থাকে, ওই মহিলা আমার মেয়েকে কিছু করে দিবে না তো? ও তো রোদে বাইরে যেতে পারে না। তোমরা কি জানো এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায়? সে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। ও আমার কাছে এসেছিল কিন্তু আবারও হারিয়ে গেল। সে পাগলের মতো সবাইকেই এক কথা বলতে থাকে। এরপর সে সবাইকে বলে, সবাই চলো একসাথে যাই, তাহলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। এই বলে সে যখন সবাইকে টানতে থাকে তখনই সাক্ষী দেখতে পায় সেই সব মহিলাকে আটকে রাখা হয়েছে। সে তখন গিয়ে তাদের সবাইকে খুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় এক একজন এক একভাবে সেখানে মারা যেতে থাকে। মুহূর্তেই সেই জায়গা একেবারে খালি হয়ে যায়। সাক্ষী তো বুঝতেই পারে না যে সে এতক্ষণ কি দেখলো। তো এরপরে হঠাৎ করে সেখানকার লাইটটাও অফ হয়ে যায়। এরপরই দৃশ্য চলে যায় ঈশানীর কাছে। সে প্রচন্ড পেটে ব্যথায় মা মা বলে চিৎকার করতে থাকে। সেই সময় আবার সাক্ষীকে দেখা যায় সেই জায়গায় আবারও হারিকেন জ্বলে ওঠে। আর তখনই দেখা যায় রানী একেবারে আহত অবস্থায় তার সামনে এসে পড়ে। সে তার পেছন পেছন যায়। রানী তো কাউকে দেখে ভয় পাচ্ছিল। সেই সময় সে পেছন ঘুরে দেখে যে রাজবীর সেখানে এসেছে আর এসেই রানীকে গলা কেটে হত্যা করে। এরপর তার সামনে দিয়ে তাকে টানতে টানতে একটা জায়গা দিয়ে ফেলে দেয়। সাক্ষী তো এই সবকিছু দেখে খুবই ভেঙে পড়ে। তবে সে যখনই পেছন দিকে তাকিয়ে রাজবীর বলে ডাকে, সে দেখে সেখানে তো কেউ নেই। তাই সে এবার কান্না করতে থাকে যে সে কিছুই করতে পারছে না। এরপর আবারও আমরা দেখি ঈশানীকে। সে যখন পেট ব্যথায় ছটফট করছিল তখনই শালীন দাসীমাকে ডেকে আনে। এরপরই দৃশ্য চলে যায় সাক্ষীর কাছে। তার কাছে রাজবীর চলে আসে। রাজবীরকে দেখেই সে জিজ্ঞেস করতে থাকে, তুমি শেষ পর্যন্ত রানীকেও মেরে ফেললে? রাজবীর তখন তাকে মারতে থাকে আর বলে, হ্যাঁ বেশ করেছি, মেরে ফেলেছি। তখন সাক্ষী তাকে বলে, দয়া করে আমাদের মেয়েকে শেষ করে দিও না, তুমি তোর বাবা, একটু বোঝার চেষ্টা করো। তখন রাজবীর বলে, ওর তো জন্মের পরই মারা যাওয়া উচিত ছিল, তবে এখন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আমার মেয়ে তো আমার ভাগ্য বদলে দিবে, তাই তুমি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। এই বলেই সে তাকে চাবুক মারতে থাকে। সেই সময় সেখানে সেই দাসীমা চলে আসে। এসেই তাদেরকে বলতে থাকে, একটা খুশির খবর আছে, তোমাদের মেয়ে বড় হয়ে গেছে। সাক্ষী তো এই কথার কিছুই বুঝতে পারে না। তাই সে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? তখন দাসীমা বলে, তোমার মেয়ে কিশোরী থেকে যুবতীতে পরিণত হয়েছে, বুঝতে পারলে? অর্থাৎ সে তাকে এমন জড়িবুটির কিছু ওষুধ দিয়েছে যার মাধ্যমে তার মাত্র এই 7 বছর বয়সেই ঋতুচক্র শুরু হয়ে যায়। আর তারা তো এটাই চাচ্ছিল, না হলে তারা প্রধানের কাছে তাকে কিভাবে সমর্পণ করবে, তাকে কিভাবে সেবা করতে পাঠাবে? তো এখন বুঝতে পারছেন সেবা বলতে কি বোঝানো হচ্ছে। তো এইসব কথা শুনে তো সাক্ষী বারবার বলতে থাকে, আমার বাচ্চাটার মাত্র 7 বছর বয়স, তোমরা এসব কিভাবে করতে পারো? মেয়েটা মারা যাবে। কিন্তু কেউ তার কথা শোনে না। দাসীমা তো চলে যায় আর রাজবীর তার উপর অত্যাচার চালাতে থাকে। এরপরই দেখা যায় দাসীমা ঈশানীর প্রথম ঋতুচক্রের রক্ত এনে দেয় প্রধানের কাছে। আর সেই রক্ত টেস্ট করেই সেই ঈশানীকে তার সেবা করার অনুমতি দিয়ে দেয়। কি বাজে আর জঘন্য রকম রিচুয়ালস, বুঝতে পারছেন? এইসবই চলতো ওই গ্রামে। দিনের পর দিন এই জঘন্য কর্মকাণ্ডই সেখানে হয়ে আসছে। আর গ্রামের মানুষরাও অন্ধের মতোই এসব কুপ্রথা বিশ্বাস করে যাচ্ছে। যাক, তো এই কথা যখন দাসীমা তাওজিকে জানায় তখন সে গ্রামের সবাইকে জানিয়ে দেয় যে আজ মাঝরাতের মধ্যেই সমর্পণ শেষ করতে হবে। তাই সবাই এখনই অনুষ্ঠান শুরু করে দাও। গ্রামের সবাই তো এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। তো এরপরই দেখা যায় দাসীমা ঈশানীর কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, ব্যথা কম হয়েছে? ঈশানী জানায় হ্যাঁ। তো এরপর সে বলে, ঠিক আছে, তাহলে দ্রুত তৈরি হয়ে নে, আজ তো তোর জন্য বিশাল বড় দিন। এতটুক বাচ্চা তো আসলে বুঝতেও পারে না যে দাসীমা কি বলছে। সে শুধু তার এই রোগ থেকে মুক্তি পেতে দাসীমার সব কথা শুনছিল। এরপরই দেখা যায় ঈশানীকে সবাই মিলে তৈরি করতে থাকে। আর দাসীমা তখন ঈশানীকে বলতে থাকে, সবসময় মনে রাখবি যে পুরুষরাই প্রধান হয়, শক্তিশালী হয়। আর মেয়েদের উচ্চতা যখন পুরুষদের কোমর পর্যন্ত চলে আসে তখনই তাদের সেবায় নিয়োজিত হতে হয়। এটাই প্রথা আর এটাই আমাদের মেয়েদের দায়িত্ব, বুঝতে পারলি? আর বাকি মহিলাদের মতো তুই দুর্বল না। আর আমাদের প্রধানজির সেবা করার জন্যই তোর জন্ম হয়েছে। তোর সমর্পণেই তোর সম্মান বাড়বে। তো সে এসব বলতে থাকে। এর মধ্যেই সেখানে কিছু মহিলা তাকে সুন্দর করে গোসল করিয়ে রেডি করে দেয়। বেচারি তো কিছুই বুঝতে পারে না। সে শুধু এই সবকিছু অবাক হয়ে দেখতে থাকে। এরপরই দিনের সূর্য ডুবে গিয়ে রাত হয়। সেই সময় আমাদেরকে সাক্ষীকে দেখানো হয়। রাজবীর তাকে এত চাবুক মেরেছে যে সে ব্যথায় সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু একটু পরই তার জ্ঞান ফিরে আসে আর তখন তার কানে বারবারই তার মেয়ের কথা বাজতে থাকে। তো এরপরই দেখা যায় সে খুব কষ্ট করে সেখান থেকে উঠে দাঁড়ায়। কিন্তু তার শরীরের অবস্থা এতই খারাপ ছিল যে সে আবারও পড়ে যায়।
এরপরই কোনো মতে হামাগুড়ি দিয়ে সেই জায়গায় এসে পৌঁছায় যেখান থেকে রানীকে ফেলে দেওয়া হয়েছিল। তাই সেও তখন সেখান থেকে লাফ দেয় আর এসে পড়ে একটা কুয়োর ভেতর। যেই পানির নিচে সে দেখতে পায় যে সেখানে রানী সহ আরো অনেক মহিলার লাশ পড়ে আছে। এটা দেখেই সে ভয়ে সাঁতরে উপরের দিকে উঠে আসে। ঠিক তখনই সে খেয়াল করে যে তার আশপাশে রানী সহ সব মহিলার আত্মা ভেসে ওঠে আর তারা সবাই মিলে তাকে সেখানে ডুবিয়ে দিতে চায়। এরপরই দৃশ্য চলে আসে ঈশানীর কাছে। সে তখন শালীনের সাথে কথা বলছিল। সে তাকে জিজ্ঞেস করছিল, তোমার কি তোমার মার কথা মনে পড়ে না? আমার তো খুব মার কথা মনে পড়ে। শালীন তখন বলে, আমার মা তো আমাকে জন্ম দিয়েই মারা গিয়েছিল, আর এরপর ওরা আমার বোনকেও মেরে ফেলেছে। তখন ঈশানী জিজ্ঞেস করে, তোমাকে কেন মারলো না? তখন শালীন বলে, আমি যে ছেলে সেই জন্য, তবে আমি তোর কিচ্ছু হতে দিব না। চল, আমি এখনই তোকে তোর মার সাথে দেখা করাবো। এই বলেই সে যখন তাকে নিয়ে যাচ্ছিল তখনই দাসিমা এসে তাকে আটকায় আর শালীনকে বলে, যা তাওজিকে গিয়ে বল যে আমরা রেডি। তখনই দৃশ্য চলে যায় তাওজির কাছে। সে রাজবীরকে বলতে থাকে, আর কিছুক্ষণ পরেই সমর্পণের অনুষ্ঠান শুরু হবে, তারপরই তুই তোর স্ত্রীকে মেরে ফেলতে পারবি। রাজবীর তখন বলে, আমি তো আগেই ওকে শেষ করে দিয়েছি, এত মার মেরেছি, এতক্ষণে হয়তো মরেই গেছে। এটা শুনেই তাওজি রেগে যায়, বলে, কি তুই এটা কি করলি? তোর তো সবার সামনে ওর মাথা কেটে ফেলার কথা ছিল, আর তোর স্ত্রীর মাথা তো প্রধানের না, আমার দরকার ছিল। আমি এটা এজন্যই চাইছিলাম যাতে করে গ্রামের সব মহিলারা ভয়ে থাকে, সবাই যেন আমাদের মতো পুরুষদেরকে ভয় পায়। কিন্তু তুই তো সবকিছু গড়বড় করে দিলি। এই সবকিছু আবার শালীন আড়াল থেকে শুনছিল। তাওজি তখন রাজবীরকে বলতে থাকে, শোন, তুই এখন গিয়ে তোর বউকে সবার সামনে নিয়ে আয়, জীবিত হোক বা মৃত। এরপর সবার সামনে তার ধর থেকে মাথা আলাদা করবি। তো এই কথা শুনেই শালীন দ্রুত সেই কুয়োর ভিতর যেতে থাকে আর দেখা যায় রাজবীরও তখন সেই কুয়োয় প্রবেশ করে। এদিকে তো শালীনকে সেই সামার ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে যেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা কোথায়। আসলে সে তো এখানে এসে পাজলের মধ্যে ফেসে গিয়েছিল, তাই সে শালীনকে বলতে থাকে সে যেন এটা বলে দেয় যে ঈশানী আর সাক্ষী কোথায়। তখন শালীন কাঁদতে কাঁদতে বলে, আমি সব বলবো। সে সামারকে বলে দেয় যে ঈশানীর আজ সমর্পণ হওয়ার কথা, ওকে প্রধানজির কাছে নিয়ে যাওয়া হবে আজ। তখন সামার জিজ্ঞেস করে, কে প্রধানজি? তখন শালীন বলে, প্রধানজি আমাদের আদি মানব, আমরা সবাই তারই বংশধর। সে সূর্যের আলোয় বের হতে পারে না, তাই অনেক বছর যাবৎ সেই গুহাতেই রয়ে গেছে। তবে এখন সে অনেক অসুস্থ, আর তাওজি বলে তার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের এই পুরো জাতটাই ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র মেয়েদেরকে তার কাছে সমর্পণ করলেই তাকে বাঁচিয়ে রাখা সম্ভব। তখন সামার জিজ্ঞেস করে, সমর্পণ মানে? শালীন জানায়, বিয়ে। যেই বাচ্চারা রোদে যেতে পারে না সেই বাচ্চা মেয়েদেরকে এনেই প্রধানজির সাথে বিয়ে দিয়ে দেয়া হয়, আর সেই মেয়ের সেবাতেই প্রধানজি সুস্থ হয়ে ওঠে। আর ঈশানীকে কিছুক্ষণ পরেই বিয়ে দিয়ে দেয়া হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমাদের উদ্ধার করতে হবে, কারণ এতে প্রধানজি বেঁচে গেলেও ঈশানী মারা যাবে। তার আগে আমাদের কিছু একটা করতে হবে। আর কোনো মেয়ে যদি এখান থেকে পালাতে চায় তাহলে তো সে সূর্যের আলোতেই ঝলসে যাবে, তাই মেয়েরা এখানে থাকাকেই বেছে নেয়। আর যদি কোনো মেয়ে প্রধানজিকে নিজেকে সমর্পণ করার পর বেঁচে যায় তাহলে সেই হয় পরবর্তী দাসিমা। আমি এই সব কিছু ঈশানীর মাকেই বলতে যাচ্ছিলাম। তখন সামার জিজ্ঞেস করে, কোথায় সে? শালীন জানায়, রাজবীর গিয়েছে তার কাছে। সামার তখন অবাক হয়ে বলে, রাজবীর বেঁচে আছে? তো এরপরই সে শালীনকে বলে, আমাকে এখনই সেখানে নিয়ে চলো। তো এরপরই সে শালীনের পেছন পেছন যেতে থাকে। এদিকে দেখা যায় সেই রিচুয়াল শুরু হয়ে যায়। এরপরই দেখা যায় ঈশানীকে পালকিতে করে সবাই মিলে প্রধানজির কাছে নিয়ে আসতে থাকে। অন্যদিকে দেখা যায় রাজবীর চলে আসে আর একটা কুয়োতে। আর এখানে আমরা বুঝতে পারি যে সাক্ষী যেখানে ছিল সেটা ছিল ওই প্রধানের কুয়োর থেকে অনেকটা দূরে। তো এখানে এসে রাজবীর দেখতে পায় যে সাক্ষী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে। তো সে যখন তাকে বেঁধে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল তখনই দেখা যায় সে হঠাৎ করে আর তাকে টানতে পারছিল না। সে দেখে সাক্ষীর জ্ঞান ফিরে এসেছে, তাই সে তাকে বলতে থাকে, তুই এখনো মরিসনি? তো সেই সময় সাক্ষীকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল, যেন মনে হচ্ছে তার মধ্যে এখানে পড়ে থাকা সব মেয়েদের আত্মা এসে ভর করেছে। সে এবার প্রচন্ড শক্তি নিয়ে রাজবীরকেই এক টান দিয়ে ফেলে দেয়। আর এরপর দেখা যায় সে যখন তাকে লাথি মারতে যায় তখনই সাক্ষী তার পা মুচকে দেয়। রাজবীর তো ভয়ের চোটে কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে তো সেটাও পারছিল না। সাক্ষী এবার রাজবীরের চাবুক দিয়েই তাকে মারতে থাকে, আর এক পর্যায়ে তাকে গলায় দড়ি দিয়ে সেখানেই প্রাণে মেরে ফেলে। আর তখনই দেখা যায় সাক্ষীর পাশেই দাঁড়িয়ে আছে রানী সহ আরো অনেক মহিলার আত্মা, যাদেরকে এখানেই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তো এরপরই দেখা যায় সেখানে শালীন আর সামার চলে আসে আর এসেই সাক্ষীকে সেখান থেকে উদ্ধার করে নেয়। সাক্ষী তখন সামারকে বলে যে এবার সে সত্যি সত্যি রাজবীরকে মেরে ফেলেছে। যাক, তো সেখান থেকে উঠে তারা দ্রুত যেতে থাকে ঈশানীর কাছে। এদিকে যখন
ঈশানীর বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তখন একটা বাচ্চা ছেলে এসে সবাইকে জানায় যে সে পুলিশদের দেখেছে। এটা শুনেই তো তাওজি সহ গ্রামের সবাই সেদিকে দৌড়াতে থাকে। তখনই দেখা যায় সামারের সাথে গ্রামের লোকজনের মারামারি শুরু হয়ে যায়। আর এদিকে তখন প্রধান তার ঘরের দরজা খোলে। দাসিমা ঈশানীকে বলে ভেতরে যেতে, কিন্তু তখনই প্রধানের ভয়ঙ্কর রূপ দেখে ঈশানী তো খুবই ভয় পেয়ে যায়। তাই সে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু দাসিমা বলে চলে যাচ্ছিস কেন, ভেতরে যা, তুই কি সুস্থ হতে চাস না, স্পেশাল পাওয়ার চাস না তুই, তাহলে ভয় কেন পাচ্ছিস। তখন ঈশানী বলে তুমিও আমার সাথে চলো না। দাসিমা যখন তাকে হাত ধরে ভেতরে নিয়ে যাবে তখনই দেখা যায় প্রধান এসে তাকে এক ধাক্কা মেরে ফেলে দেয় আর ঈশানীকে নিয়ে ভেতরে চলে যায়। সাথে সাথে সেখানে দরজা আটকে যায়। সেই সময় দেখা যায় শালীন সাক্ষীকে নিয়ে সেই কুয়োর সামনে চলে আসে। আর এই ব্যাপারটা দাসিমার ভেতরে থাকা সেই অশরীরী আত্মা টের পেয়ে যায় আর সাক্ষীকে এসে ভয় দেখাতে থাকে। কিন্তু সাক্ষী তো মোটেও ভয় পায় না, সেবার প্রচন্ড সাহস নিয়ে সামনে এগোতে থাকে। তাই এবার দাসিমা নিজেই চলে আসে আর তার গলা চেপে ধরে। কিন্তু সাক্ষী তো থামবার নয়, সে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়, দরজা খোলো। দাসিমা বলে কারোরই অধিকার নেই সেখানে যাওয়ার, প্রধানজি না চেলে কখনোই এটা সম্ভব না। এ বলেই সে তাকে মেরে ফেলতে যায়, কিন্তু সাক্ষী তো তাকে ঠিকই ধরে ফেলে, কারণ এখন তো তার মধ্যে ছিল আরো অনেক নির্যাতিত মেয়ের আত্মা, যেই শক্তি দিয়ে সে দাসিমাকেই আহত করে সেখান থেকে যেতে থাকে। কিন্তু দাসিমা পেছন থেকে এসে ঠিকই তাকে চাকু দিয়ে আঘাত করে আর বলতে থাকে এটা আমাদের প্রথা, তুমি এভাবে সব নষ্ট করতে পারো না। তখন সাক্ষী বলে কিসের প্রথা, দাসী হওয়া কোনো প্রথা, দাসীদের কোনো সম্মান নেই তুমি জানো না। এই বলেই সে তাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এরপরও দাসিমা তাকে আটকানোর চেষ্টা করে। তবে দেখা যায় এবার আর সেই আত্মারা কেউ চুপ করে থাকে না, সবাই এবার সাক্ষীর সাথে লড়তে থাকে। তখন আমরা ভেতরে দেখতে পাই ঈশানীকে সেই প্রধান শিকল দিয়ে আটকে রেখেছে আর তার কাছে আসার চেষ্টা করছে। আর এই ব্যাপারটা যখন সাক্ষীরা বুঝতে পারে তখন তো তারা দাসিমাকে সেখান থেকে সরিয়ে দেয় আর নিজেদের সব শক্তি দিয়ে সেই দরজা খুলে ফেলে। আর এই সব শুধু তখন দাসিমা অবাক হয়ে দেখতে থাকে, তার করার আর কিছুই ছিল না। তো সাক্ষী ভেতরে ঢুকেই দেখে তার মেয়ে বা সেই প্রধান কেউই সেখানে নেই। তাই সে তার মেয়েকে অস্থির হয়ে খুঁজতে থাকে। তখনই সে দেখে যে প্রধান তার মেয়েকে একটা সিন্দুকের মধ্যে বন্দি করে রেখে গেছে। সে তো সাথে সাথে গিয়ে তার মেয়েকে বাঁচিয়ে নেয় আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন ঈশানী তাকে বলে মা ওই লোকটা খুব খারাপ। সাক্ষী বলে আমি চলে এসেছি তো, তোমার আর কোনো ভয় নেই। এই বলে সে যখন তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল তখনই সেই বদমাসটা আসে আর এসেই ঈশানীকে পজেস করে আবারও নিয়ে যেতে থাকে। এরপর সে যখন ঈশানীর আত্মাকে শুষে নিয়ে যাচ্ছিল তখনই দেখা যায় সেখানে দাসিমার আত্মা চলে আসে আর এসেই তাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। আর তখনই সেই প্রধান দ্রুত সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় দাসিমা এসে উপস্থিত হয় আর সে সাক্ষীকে বলে এখন থেকে আর কোনো মেয়ে দাসত্ব করবে না। আসলে সে বুঝতে পেরেছিল সে এতদিন ধরে প্রধান নামে যা করে এসেছে তা অন্যায়, তাই সে আর কোনো মেয়ের সাথে এই অন্যায় হতে দিবে না। সাক্ষীও তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে থাকি সামারের সাথে এখনো গ্রামের লোকজনের লড়াই হচ্ছে। এর মধ্যে দেখা যায় পুলিশের লোকজন চলে আসে, কারণ সামার তাদের সবাইকে আগেই ইনফর্ম করে দিয়েছিল। তো এসেই তারা এই সব ছেলেদেরকে ধরে নিয়ে চলে যায়। এরপরই দেখা যায় সাক্ষী, দাসিমা এবং ঈশানী সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। কিন্তু সেই সময় হঠাৎ করেই সাক্ষীকে আবারও সেই আদি মানব শিকল দিয়ে টেনে নিয়ে যেতে থাকে। দাসিমা তো তখন আর কিছুই করতে পারছিল না। সাক্ষী তো তখন তার শক্তি দিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এরপরই সে ওই দাসিমাকে বলে যে একে যদি এবার ছেড়ে দিই তাহলে সে আবারও ফিরে আসবে ছোট ছোট মেয়েদের জীবন শেষ করতে, তাই আমাদেরকে তাকে এবার চিরতরে শেষ করতে হবে। তখন ঈশানী মা বলে ডাকলে সাক্ষী একবার দাসিমার দিকে তাকায়, অর্থাৎ সে তার মেয়ের দায়িত্ব তার উপর সঁপে দিয়ে যাচ্ছে। এরপরই সে ভেতরে চলে যায় সেই শয়তানকে শেষ করতে। আর এরই মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়। আসলে এখানে এমন একটা সমাজ দেখানো হয়েছে যেখানে পুরুষেরা মেয়েদের মধ্যে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করে রেখেছিল। মেয়েদেরকে নিজেদের দাস বানিয়ে রাখার জন্য তারা এই ধরনের কুপ্রথার প্রচলন করেছিল। কিন্তু সাক্ষী এদের সবার মুখোশ মানুষের সামনে খুলে দিয়েছে। আর একজন মা যে তার সন্তানকে বাঁচানোর জন্য কতদূর পর্যন্ত যেতে পারে সেটাই দেখানো হয়েছে আজকের গল্পে। আর এর শেষটা দেখে বোঝাই যায় যে এর হয়তো তৃতীয় পার্টও আসবে, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।